স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনাদের জন্য রয়েছে আকাশ গুহর লেখা গল্প আঁশবটি। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক আকাশ গুহ, জন্ম 1998 সালের 20শে জানুয়ারি দত্তপুকুরে। পেশায় সফটওয়্যার ডেভেলপার। এর পাশাপাশি সাহিত্য চর্চা তার নেশা। এছাড়াও অন্যান্য শখ বলতে রান্না, সিনেমা এবং অন্ধকার জগতের জীবদের নিয়ে চর্চা। প্রাচীন ধর্ম, মাইথোলজি, গুপ্ত সংগঠন, রহস্যময় কাল্ট, মিশর, মনস্তত্ত্ব এইসব বিষয়ে প্রবল আগ্রহ তার। বহু অলৌকিক গল্প লিখেছেন অনলাইন পত্রিকা, বিভিন্ন গল্প সংকলন ও ফেসবুকের জনপ্রিয় অলৌকিক গল্পের গ্রুপ ভূতভুতুনে। সদ্য একলব্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার প্রথম অলৌকিক উপন্যাস কারিন। আজ গল্প পাঠে রয়েছেন রূপ। অন্যান্য চরিত্রে সৌমিক, আকাশ এবং অনন্যা। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে সৌভিক, পিক্সেলেট। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় ফিনিক্স। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প আঁশবটি। নতুন বাড়ির ঝাড়পোছ করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে 3টে জিনিস খুঁজে পেল কুন্তল। তাও তেমন উল্লেখযোগ্য কিছু নয়। একটা ধার ভাঙা পিতলের থালা, একটা ব্যবহারের অযোগ্য বালতি আর একটা আঁশবটি। এক ঠিকে কাজের মেয়েকে মাইনে দিয়ে রেখেছে কুন্তল, রান্না, বাসনকোসন মাজা, ঘরদোর মোছার জন্য। সে ওর সাথে বালতি নেতা নিয়ে নেমে পড়েছিল। কুন্তল জিনিসগুলো ফেলে দিতে যাচ্ছিল, ঝর্ণা আঁশবটিটা দেখে কুন্তলের হাত থেকে কেড়ে নিয়ে বলল, ও কি দাদা, ওটা ফেলে দেবেন নাকি? কেন? এটা আবার কি কাজে লাগবে তোর? ও মা, বটিটা কত সুন্দর দেখেছেন, একদম নতুন মনে হচ্ছে। কি সুন্দর বাঁকানো ফলা, বটিটাও এখনো কত মজবুত আছে। এমন জম্পেশ বটি দেখেছিলাম আমার দিদার কাছে, আর দুটো দেখিনি কো। আরে কোন দিক থেকে তোর এটা নতুন লাগছে বলতো? কবে থেকে এমন অবস্থায় পড়ে আছে তার ঠিক নেই, একেবারে মরচে ধরে গেছে। এটা কোনো কাজেই লাগবে না, ফেলে দে তো। যত সব জঞ্জাল। মরচে ধরে গেছে তো কি হয়েছে? আমি স্টেশন বাজার থেকে ধার দিয়ে আনবো কোন কালকে, দেখবেন একদম নতুন মনে হবে। আপনাদের বেটা ছেলেদের এই এক দোষ, সংসারের জিনিস করতে পারেন না পারেন, ফেলে দিতে ঠিকই পারেন। আপনি তো অবিবাহিত মানুষ, সবে 2 দিন হলো এ বাড়িতে এসে উঠেছেন। থাকবেন, খাবেন, বাসনকোসন কিনতে তো হবে এক এক করে। ফ্রিতে একটা জিনিস পেয়ে গেছেন, রেখে দিন না। শাকসবজি কাটতে কুটতে তো লাগবে। আর কথা বাড়ায় না কুন্তল, বাকি জিনিসগুলো বাইরে রেখে আসে চুপচাপ। ঝর্ণা তর্কযুদ্ধে জিতে সগর্বে বঁটিটা নিয়ে যত্নে তুলে রেখে দেয় রান্নাঘরের তাকের উপর। ভাবখানা এমন যেন কোনো 7 রাজার ধন অমূল্য রতন পেয়েছে সে। মেয়েদের যে কখন কোন জিনিস কোন কাজে লাগে তা ছেলে হয়ে, বিশেষত ব্যাচেলার হয়ে বোঝা খুবই মুশকিল। সংসারী হলে আস্তে আস্তে পুরুষ মানুষ সব শিখে যায়। কুন্তলের আপাতত সেই ঠেকা নেই। ওর বয়স নেহাতি অল্প। কমার্সে গ্র্যাজুয়েশন করার পর টিউশনি পড়িয়েছে টানা 3 বছর। সংসারে ওর অবদান ছিল সব থেকে কম। ওর বাবা শহরে এক ওষুধের দোকানে কম্পাউন্ডারের কাজ করতেন। খুব সম্প্রতি 2 বার স্ট্রোক হয়েছে, প্যারালাইজড, আর খাটতে পারবেন না কোনোদিন। কুন্তলের দাদা থাকে গুজরাটে, বন্দরে কাজ করে। সেখান থেকে যা টাকা পাঠায়, ওই টাকায় আর সংসার চালানো যায় না। এমতাবস্থায় লেখাপড়া জানা উপযুক্ত ছেলের হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলেও যে চলে না। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ ডানকুনির এক লজিস্টিক হাবের অ্যাকাউন্টেন্সে একটা মোটামুটি ভালো মাইনের চাকরি জুটিয়েছে কুন্তল। মাত্র 3 দিন আগে জয়েন হয়েছে সে। ওদের বাড়ি বনগা লাইনের মসলন্দপুরে। ওখান থেকে এত দূরে রোজ ডেলি প্যাসেঞ্জারি করার প্রশ্নই ওঠে না, তাই এই বাড়িটা ভাড়া নিয়েছে। অফার লেটারটা হাতে পাওয়ার প্রায় সাথে সাথেই সাপ্তাহিক বর্তমানে
গোবরা ঘোষপাড়ার এই বাড়িটা ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেখতে পেয়ে আকাশের চাঁদ হাতে পেয়েছিল কুন্তল। আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে বাড়ির মালিকের সাথে কথাবার্তা পাকা করে নিয়েছে। ভাড়া আশ্চর্যজনকভাবে বেশ কম, ওর সাধ্যের মধ্যেই। বাড়িটা থেকে লজিস্টিক হাবের দূরত্ব খুব বেশি নয়। ডানকুনি আর গোবরার মাঝামাঝি জিটি রোডের একদম ওপরেই। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরলেই নামিয়ে দেবে হাবের সামনে। বাড়ির বর্তমান মালিক থাকেন কলকাতায়। মোট কথা কুন্তলের কোনো ঝামেলাই নেই। ঠ্যাং ছড়িয়ে 4 কামরার এই একতলা বাড়িটাতে দিব্যি নিজের সংসার গুছিয়ে নিতে পারবে সে। তবে বাড়িটাতে বোধহয় বহুদিন কেউ ছিল না। ঘরগুলোতে পুরু ধুলোর স্তর জমে রয়েছে, দেওয়ালে ঝুল। তাই আজ অফিস থেকে ফিরে ঝাড়পোছে হাত দিয়েছে কাজের মেয়েটার সাথে। নিজের আসবাবপত্র তেমন কিছু নেই। সেই মুসলন্দপুর থেকে ঠাকুরদার ক্যামখাট্টা আর সামান্য কিছু বাসন কোসন, গ্যাস সিলিন্ডার, ওভেন, জামাকাপড় এইসব গাড়ি ভাড়া করে এত দূর নিয়ে আসতে বেশ খরচ হয়ে গিয়েছিল কুন্তলের। সব সাফাই ঝাড়াই করে ঝর্ণাকে বিদায় করে সামান্য কিছু মুখে দিয়ে বিছানায় যখন গা এলিয়ে দিল কুন্তল, ক্লান্তিতে পিঠ বেঁকে এলো ওর। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে তখন। একেবারে পরদিন সকালে ঘুম ভাঙল ঝর্ণার ডাকাডাকিতে। দরজা খুলতেই এক গাল হেসে ওড়নার তলা থেকে কালকের সেই আঁশ বটিখানা বের করে কুন্তলের মুখের সামনে ধরল ঝর্ণা। ঘুম চোখে খানিক চমকে উঠল কুন্তল। কোপ তো বসিয়ে দেবে নাকি? এই দেখেন দাদা, দেখেন, আপনি তো ফেলে দিতে চাইছিলেন, শান দেবার পর কেমন চকচক করছে দেখেন। হেব্বি জিনিস মাইরি। আপনি একা একা থাকেন, বাড়িতে চোর টোর পড়লে এটা দিয়েই একদম। মটিটা সাঁই সাঁই করে দুবার হাওয়া কেটে চালালো ঝর্ণা। মুখে হাসি আর ধরে না। সকালের ঝলসানো রোদে বটিটা যেন দাঁত বের করে হাসছে। কালকে কখন যেন মনে করে এটাকে নিয়ে গিয়েছিল ঝর্ণা। সামান্য জিনিস নিয়ে এরকম আদিগলাপনা একদম ভালো লাগে না কুন্তলের। বিরস বদনে ঝর্ণাকে তাড়া দিল সে। খুব ভালো কথা। এটা এখন রাখ, আর আমাকে 1 কাপ চা বানিয়ে দে তাড়াতাড়ি। তারপর খাবার তৈরি কর, আমি বেরোবো। কুন্তলকে পাশ কাটিয়ে ঢুকে বাজারের ব্যাগটা কোনো রকমে ধপ করে মাটিতে ফেলে রেখে দিয়ে বটিটা নিয়ে রান্নাঘরে ঢুকে গেল ঝর্ণা। কুন্তলের নিজের বাজার যাওয়ার সময় হয় না। 9:30 অফিসে ঢুকতে হয় তাকে। বাজার এখান থেকে বেশ অনেকটাই দূরে। ঝর্ণা ট্রেনে করে আসে, বাজারের মধ্যে দিয়ে আসতে হয় ওকে। তাই ওকেই টাকা দিয়ে রাখে, ওই বাজারটা করে একেবারে নিয়ে চলে আসে। দরজাটা বন্ধ করে রান্নাঘরের পাশ দিয়ে বাথরুমে যেতে যেতে কুন্তল দেখল বেশ মনোযোগ সহকারে বটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ঝর্ণা। কাল থেকে এটাকে নিয়েই পড়েছে। অসহ্য। নতুন কাজ, নতুন দায়িত্ব, নতুন পরিবেশ। প্রথম সপ্তাহটা বেশ ব্যস্ততা এবং চাপের মধ্যে দিয়ে কাটল ওর। রোববার আসতেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কুন্তল। ঘুম থেকে উঠল 9টার সময়। ঝর্ণাকে আগেই বলে দিয়েছিল তাড়াতাড়ি না আসতে। সে এলো 9টার পরে। গতকালকেই মা কিছু টাকা পাঠিয়েছে। এই 1 সপ্তাহে মায়ের হাতের রান্না মিস করতে শুরু করেছে কুন্তল ভীষণভাবে। গোটা সপ্তাহ খিচুড়ি, রুটি, সবজি, সেদ্ধ এইসব খেয়েই কাটিয়ে দিয়েছে সে। সপ্তাহের শেষ ছুটির দিনে কুন্তলের একটু স্বাদ বদল করতে ইচ্ছা হলো। আজ ঝর্ণার সাথে সেও গেল ডানকুনির স্টেশন বাজারে। মায়ের হাতের ট্যাংরা মাছের ঝোল খেতে কুন্তল বড়ই ভালোবাসে। বাজার থেকে বেশ অনেকখানি ট্যাংরা মাছ কিনে খুশি মনে বাড়ি ফিরে এলো কুন্তল। মাছ ভরা কালো রঙের প্লাস্টিকটা ঝর্ণার হাতে দিয়ে কেটে কুটে ভালো করে ঝাল রান্না করতে বলে দিল। একা থাকার অনেক জ্বালা। ছুটির দিন পেলেই ভোঁস ভোঁস করে নাক ডাকিয়ে ঘুমানো যায় না, বা সারাদিন বিশ্রামও করা যায় না। সারা সপ্তাহের জামা কাপড়গুলো বালতি ভরে ভেজানো রয়েছে।
ওগুলো কাচার জন্যে সবে কলঘরে ঢুকতে যাবে এমন সময় সদর দরজায় ঠক ঠক। এখন আবার কে এলো? ঝর্ণা হয়তো মাছ কাটতে বসেছে। কুন্তল নিজেই বেরিয়ে এসে দরজা খুলে দিল। বাইরে দাঁড়িয়ে আছেন পাঞ্জাবি পাজামা পরা 50 ঊর্ধ্ব মার্জিত চেহারার এক ভদ্রলোক। বুদ্ধিদীপ্ত চোখ আড়াল করে আছে ওভাল রিমের চশমা, প্রায় ফাঁকা হয়ে আসা মাথায় কাঁচা পাকা চুল। এনাকে কুন্তল চেনে, পাশের বাড়িতেই থাকে। অফিস বেরোনোর সময় প্রায় কুন্তল ভদ্রলোককে দেখেন ঝাঁঝি হাতে করে নিজের বাগানের গাছে জল দিতে। এই এলাকায় লোকবসতি খুব ঘন নয় বলে সকলেই সকলের মুখ চেনে প্রায়। কুন্তলের প্রতিবেশী বলতে এই ভদ্রলোকই বোধহয় আছেন। এই বাড়ির সাথে লাগোয়া আর কোনো বাড়ি নেই, আছে তবে খানিকটা দূরে। কুন্তলের সাথে মুখোমুখি হতে এই ভদ্রলোকের পুরুষ্ঠ গোপের তলা থেকে এক চিলতে হাসি বেরিয়ে এলো। নমস্কার, আমি বিভাস চক্রবর্তী। এই আপনার পাশের বাড়িতেই থাকি। 1 সপ্তাহ হলো আপনি এ বাড়িতে বাস করছেন। আমার নতুন পড়শি বলে কথা, তাই ভাবলাম একটু আলাপ করে আসি। হ্যাঁ, অন্য কেউ এভাবে গায়ে পড়ে আলাপ করতে আসলে কুন্তলের হয়তো অস্বস্তি হতো, কিন্তু লোকটার চেহারা এবং কথাবার্তার মধ্যে একটা বেশ ব্যক্তিত্ব আছে। কুন্তল প্রতি নমস্কার জানালো। নমস্কার, আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক জুতো খুলে ভেতরে ঢুকে চারপাশ একবার চোখ বুলিয়ে নিল। তার মুখে কয়েক মুহূর্তের জন্য একটা অস্বস্তির ছায়া নড়ে চড়ে উঠল। সেটা কুন্তল দরজা বন্ধ করতে করতে দেখতে পেল না। ভদ্রলোককে নিয়ে নিজের ঘরে বসালো কুন্তল। বিভাসবাবু চেয়ারে বসতে বসতে কুন্তলকে প্রশ্ন করল। আপনি এ বাড়িতে একা থাকেন নাকি? ওর খাটটা একটা ছোটখাটো শ্মশান হয়ে থাকে দিনের বেশিরভাগ সময়টা। জামা, প্যান্ট, আন্ডারওয়্যার, কাগজপত্র, মোবাইলের চার্জার, হেডফোন, আরও নানান হাবিজাবি জিনিস। হঠাৎ করে কেউ এসে পড়লে অপ্রস্তুত হতে হয় তাকে। সেগুলো ঠিক করতে করতে কুন্তল জবাব দেয়, হ্যাঁ, একাই থাকি। টোল প্লাজার কাছে গণপতি লজিস্টিক্সে জব নিয়ে এসেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমার বাড়ি সেই মসলন্দপুরে। এখানে বাড়িটা অনেক কম ভাড়ায় পেয়ে গেলাম, তাই আর কি। বটে, কম ভাড়ায়? হঠাৎ করে যেন অন্যমনস্ক হয়ে যান বিভাসবাবু। অবশ্য তার কারণ আছে। এই বাড়িটা শেষের কথাগুলো বিড়বিড়ে পরিণত হওয়ায় কুন্তল আর কিছু বুঝতে পারে না। আপনি কিছু বললেন কি? কুন্তলের প্রশ্নে আবার যেন নিজের মধ্যে ফিরে এলেন তিনি। হ্যাঁ, না না না, আমি বলছিলাম স্টেশনের এবং মেন রাস্তার এত কাছে কম ভাড়ায় কোনো বাড়ি আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আজকালকার বাজার হিসাবে বেশ কম ভাড়াই বলতে হয়। আপনি তাও এখানে ক বছর ধরে আছেন? এক পা তুলে আরাম করে বসেন বিভাসবাবু। আমি এখানে আছি তা ধরুন কত বছর, 35 হবে। ডানকুনি পাঠভবনে ইতিহাস পড়াতাম। মাত্র 2 বছর হলো রিটায়ার করেছি। এক ছেলে, সে সস্ত্রীক থাকে কানাডায়। আমরা স্বামী স্ত্রীতে এখানেই রয়ে গিয়েছি। মায়া, বুঝলেন তো, মায়া। একটা জায়গার উপর মায়া পড়ে যায় বহু বছর থাকতে থাকতে। দেখেছেন, আপনার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি, এদিকে আপনার নামটাই জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম কুন্তল, কুন্তল সোম। বাহ বাহ, বেশ নাম, কুন্তল। হ্যাঁ, তা যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে তুমি করেই ডাকি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার। আপনি প্রায় আমার বাবার বয়সী, তুই করেও ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। না না, তুমি ঠিক আছে। তুমিও আমাকে বিভাসদা বলেই ডাকতে পারো। আমি ইতিহাস পড়াতাম শুনেই দেখছি স্যার ট্যার বলে ডাকা আরম্ভ করে দিয়েছো। হ্যাঁ, না না, তুমি ঠিক আছে। ও সব স্যার ট্যার বলার দরকার নেই। তুমি আমাকে বরং বিভাসদা বলেই ডেকো। ভদ্রলোককে বেশ পছন্দ হলো কুন্তলের। এই পৃথিবীতে এক প্রকার মানুষ থাকে যাদের সান্নিধ্যে এলে
যাদের সাথে দুদণ্ড কথা বললে মন ভালো হয়ে যায়। বিভাসবাবু অনেকটা সেই রকমের লোক। তার সপ্রতিভ উপস্থিতি কুন্তলের এই এক সপ্তাহের একাকিত্ব অনেকটা ম্লান করে দিয়েছে এই কয়েক মুহূর্তে। আপনাকে তো অফিসে যাওয়ার সময় প্রায় দেখি বাগানে দাঁড়িয়ে গাছে জল দেন। আপনার স্ত্রীকে তো কখনো দেখিনি। আমার স্ত্রীর গেঁটে বাতের সমস্যা। তিনি অনেক ভোরে এবং বিকেলে আমার সাথে হাঁটতে বের হন, আর সারাদিন নিজের কাজ নিয়ে ঘরেই থাকেন। খুব একটা বাইরে বের হন না। বয়স হলে বাইরে বেরোনোর প্রয়োজন অনেক কমে আসে, জানো তো। জীবনের শেষ সময়টুকু ঘরের মধ্যেই কাটিয়ে দিতে মানুষ পছন্দ করে। যাই হোক, তুমি বলো কুন্তল, তোমার বাড়িতে কে কে আছেন? আপাতত এখন বাবা আর মা। বাবা অসুস্থ, দুবার স্ট্রোক হয়েছে, বাম পাশ প্যারালাইজড। ফিজিওথেরাপি করে এখন অনেকটাই সুস্থ। দাদা থাকে গুজরাটে, পোরবন্দর পোর্টে কাজ করে। স্ট্রোক বড় খারাপ জিনিসে। বাবাকে খুব সাবধানে দেখে শুনে রাখবে। জানো, আমার ভাইও পোর্টে কাজ করত, বিশাখাপত্তনমে। বহু বছর ওর কোনো খোঁজ পাই না, যোগাযোগ রাখেনি আমাদের সঙ্গে। যাই হোক, আচ্ছা কুন্তল, তোমার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না? এতগুলো কথা খুব সাধারণভাবে বলে শেষ কথাটা একটু যেন অন্যভাবে জিজ্ঞেস করলেন বিভাসবাবু। না না, অসুবিধা কেন হবে? একটা কাজের মেয়ে রেখেছি, ও দুবেলা আসে, সারাদিনের রান্না বান্না ঠিকে কাজগুলো ওই করে দিয়ে যায়। না না, আমি সেই অসুবিধের কথা বলছি না। মানে বলছি, একা থাকতে অসুবিধে হয় না? প্রথমবারের জন্য বাড়িঘর পরিবার ছেড়ে থাকছি, একটু তো একা লাগেই। আমি আর বাড়িতে থাকি কতক্ষণ? 9 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা ঘুমিয়ে কেটে যায়। ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। এই তো আজ আপনার সাথে আলাপ হলো, মাঝে মাঝে আসবেন, খুব ভালো লাগবে। আচ্ছা বসুন, একটু চা খান। আরে তুমি এত ব্যস্ত হয়েও না, আজ উঠি, পরে একদিন না হয় চা খাওয়া যাবে। তুমি একা মানুষ, আবার এখন হাত পুড়িয়ে চা করতে যাবে কেন? না না, আমি আজ উঠি। হ্যাঁ, পরে একদিন হবে খন। আরে না না, বসুন বসুন, ঝর্ণা রান্নাঘরেই আছে, ও বানিয়ে দেবে। দাঁড়ান, বলে আসি। রান্নাঘরের দরজার কাছে এসে কুন্তল দেখতে পায় ঝর্ণা ওর দিকে পেছন করে এক কোণে বসে মাছ কাটছে। কুন্তল গলা বাড়িয়ে বলে, ঝর্ণা, এই 2 কাপ চা বানিয়ে নিয়ে আয় তো। ঝর্ণা পেছনে তাকায় না, কোনো উত্তর দেয় না। এবার কুন্তল খেয়াল করে ঝর্ণা ঠিক মাছ কাটছে না, যেন চুপ করে গ্যাঁট হয়ে বসে আছে রান্নাঘরের কোণটাতে। কুন্তল আবার জিজ্ঞাসা করে, এই ঝর্ণা, শুনতে পেলি? 2 কাপ চা। দাদা, বটিটা এমন গরম হয়ে উঠেছে কেন বলেন তো? কুন্তলের কথা শেষ হবার আগেই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়েছে ঝর্ণা। নিষ্পৃহ ঠান্ডা অথচ গম্ভীর গলায় কথাগুলো কুন্তলের দিকে তাকিয়ে এমনভাবে বলল, কুন্তল কেমন যেন হতভম্ব হয়ে গেল। ঝর্ণা পিছন ফিরতে দেখা গেল সামনে পাতা রয়েছে সেই আঁশবটিখানা। ওটার ফলার নিচে থালার ওপরে পড়ে রয়েছে 3-4টে ট্যাংরা মাছ, আর একটা মাছ ঝর্ণার হাতে ধরা। এ বটি গরম হয়েছে মানে? কি আবল তাবল বকছিস? আরে কি হয়েছে? ঝর্ণা তেমনই শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছে কুন্তলের দিকে। না দেখেন, মাছ কাটতে কাটতে হঠাৎ আগুনে তাতানো লোহার মতো গরম হয়ে গেল, হাতই ছোঁয়ানো যাচ্ছে না। দেখেন দেখেন। ওহ, আবার ওই বটি! ঝর্ণা নিজের সমস্ত কাজ ফেলে এই বটিটাকে এত কেন গুরুত্ব দেয় কুন্তল সত্যি বুঝতে পারছে না। বিরক্ত হয়ে সে ঝর্ণাকে সরিয়ে ঢুকে আসে রান্নাঘরে। আরে দেখি, সর দেখি কি হয়েছে। একটু ঝুঁকে পড়ে কুন্তল, একটা হাত বাড়িয়ে বটির ফলাটায় আঙুল ছোঁয়ায়, সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়। সত্যি তো, হাত দেওয়ার সাথে সাথে ছ্যাঁত করে উঠল, যেন বটিটাকে কেউ যেন এতক্ষণ আগুনের ওপর রেখে দিয়েছিল। ভ্রু কুঁচকে যায় কুন্তলের। সেই সঙ্গে ওর নাকে এসে ধাক্কা মারে একটা গন্ধ, মাছের
আষ্টে গন্ধ। মাছ কাটতে বসলে চারপাশে সেই গন্ধ ছড়াবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই গন্ধটা ছাড়িয়েও কুন্তলের নাকে এসে লাগলো আরো অনেক বেশি কড়া একটা গন্ধ, একটা আরো অনেক বেশি তীব্র আষ্টে গন্ধ। লোহার সাথে রক্ত মিশে যেমন হয়, তেমন উষ্ণ নাকে জ্বালা ধরানো একটা ধাতব গন্ধ। পাঁঠা বলির পর লোহার খাঁড়া থেকে টাটকা গরম রক্ত নিয়ে কেউ যদি শুকিয়ে দেখে তাহলে সে এমন গন্ধ পেতে পারে। বটিটার ফলার ধারালো অংশে লেগে রয়েছে কালচে রক্ত, মাছের রক্ত। কোমর ভেঙে উঠে দাঁড়ালো কুন্তল। বটিটাকে গ্যাসে তাতিয়ে নিয়ে তারপর মাছ কাটতে বসেছিলিস? ঝর্ণার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো কুন্তল। ঝর্ণা যেন নিজের মধ্যেই ফিরে এসেছে এতক্ষণ পর। আমি না না, আমি কেন ওটাকে গরম করতে যাব? আমার কি মাথায় দোষ আছে নাকি? মাছ কাটতে কাটতে হঠাৎ করে গরম হয়ে গেল বটিটা। বিশ্বাস করেন দাদা। কুন্তল এসবের কি উত্তর দেবে তা বুঝে পেল না। ব্যাপারটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইছে সে। ঘরে বিভাসবাবু বসে আছেন। এই, তুই 2 কাপ চা করে দে তো তাড়াতাড়ি, পরে সব দেখছি। কুন্তল চলে যায়। বিভাসবাবুর সঙ্গে ঘরে বসে আরো খানিকক্ষণ গপ্পগাছা করতে করতেই ঝর্ণা চা নিয়ে ঘরে ঢোকে। চাটা খেয়ে আর খুব বেশিক্ষণ অপেক্ষা করে না বিভাসবাবু, উঠে পড়েন। কুন্তল, আজ তবে উঠি। আমার একটু পোস্ট অফিসের দিকে যেতে হবে। তোমার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। যখন সময় পাবে আমাদের বাড়ি চলে আসবে। আমরা অবসরপ্রাপ্ত বুড়ো বুড়িতে থাকি অফুরান সময়। তুমি মাঝে মাঝে গেলে ভালোই লাগবে। বেশ, যাবক্ষণ। কুন্তল বিভাসবাবুর সঙ্গে দরজার দিকে এগিয়ে যায়। তিনি চলে যাবার পর কুন্তলের মনে পড়ে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। জামা কাপড়গুলো কাচতে হবে। সকালের জল চলে যাওয়ার সময় হয়েছে। তাড়াহুড়ো করে কলঘরে ঢুকতে ঢুকতে কুন্তল খেয়াল করে না রান্নাঘরের দৃশ্যটা। মাছগুলো সব কেটে কুটে একটা বাটিতে করে কোলের মধ্যে নিয়ে কেমন মহাবিষ্টের মতন রান্নাঘরের মেঝেতে থেবড়ে বসে রয়েছে ঝর্ণা। আর ওর সামনে সেই বঁটিটা তখনও দাঁড় করিয়ে রাখা। ফলাটার গায়ে কতগুলো মাছি ভন ভন করে উড়ে এসে বসেছে, জটলা পাকাচ্ছে, আবার উড়ে যাচ্ছে। সেদিকেই চোখ বড় বড় করে তাকিয়ে বসে রয়েছে ঝর্ণা। বেলা গড়িয়ে যাচ্ছে। মাছগুলো বা বঁটিটা ধোয়ার কথা ওর মনেই কি নেই। আরো একটা সপ্তাহ কেটে গিয়েছে। আরো একটা রোববার, আরো একটা ছুটির সকাল। এই কদিনে বেশ কিছু জিনিস কুন্তলের রোজ নামচার মধ্যে ঢুকে গেছে। যেমন বিভাসবাবু এ কদিনে 3-4 বারের মতন তার বাড়িতে হানা দিয়েছেন। হাতে ধরিয়ে গিয়েছেন সবজি, তরকারি, মাছ কিংবা মাংস। নিতে আপত্তি করলে বলেছেন, আবার আপত্তি কিসের? তুমি একা একা থাকো, কাজের লোকের রান্না খাও। আমিও এই বয়সে পড়াশোনার জন্য বাইরে ছিলাম। এমন পরিস্থিতিতে মায়ের হাতের রান্না যে ছেলেরা কতটা মিস করে সে আমি জানি। ধরো তো, আর ফর্মালিটি করতে হবে না। ধরো ধরো। এই কদিনে যদিও একবারও বিভাসবাবুদের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। কুন্তলের অফিস থেকে ফিরে ভীষণ ভীষণ পরিমাণে ক্লান্ত লাগে। তারপর সন্ধ্যায় ফিরে খেতে বসলে কদিন ধরে একটা ছাই রঙা নাদুস নুদুস হুলো বিড়াল কোত্থেকে যেন খাবারের গন্ধ পেয়ে ঠিক জানলার শিক গলে ম্যাও ম্যাও ডাকতে ডাকতে এসে ওর থালার পাশে বসে পড়ে। বড় মায়াবী মুখটা। খাওয়া শেষে তাকেও কিছুটা খাওয়ার দেওয়াটা কুন্তলের এখন দৈনন্দিন একটা কাজ। বাজার করার স্বাধীনতাটা ঝর্ণার উপর পুরোপুরি ছেড়ে দিয়েছে কুন্তল। এই কদিনে প্রায় রোজই বাজার থেকে কিছু না কিছু মাছ কিনে এনেছে মেয়েটা। ফ্রিজ নেই, গরমের দিন, তাই রোজের বাজার রোজই হয়। ঝর্ণার রান্নার হাত বেশ ভালো, কিন্তু বেশ ঝাল দিয়ে কষা কষা করে রান্না করে। রোজ রোজ এত গুরুপাক আমিষ দ্রব্য খেলে পেট বিদ্রোহ করবে। রবিবার সকালে তাই কুন্তলে নিজেই বাজারে গেল। ভাবলো একটু শাক সবজি খাওয়া দরকার। সারা সপ্তাহ তেল মশলা অনেক হয়েছে। হালকা কিছু বাজার করে তারপর বিভাসবাবুর বাড়িতে আজকে সে নিজেই একবার ঢু মারল।
ভদ্রলোক এতবার করে নিজের সন্তানের মতন খোঁজ নিচ্ছে এই বিদেশ বিভুঁইয়ে, এমনটাই বা কে করে? তার বাড়িতে একটাবার না গেলে অহংকার প্রকাশ করা হয়। বাজার থেকে ফিরে বিভাসবাবুর বাড়িতে ঘণ্টাখানেক সময় কাটিয়ে কুন্তল যখন সদর দরজা খুলে ঘরে ঢুকল, তখন প্রায় 12টা বাজতে যায়। বিভাসবাবুর স্ত্রী আজ অনেক আদর আপ্যায়ন করেছে কুন্তলকে। পেট ভরে লুচি, আলুর দম, জনাইয়ের মনোহরা খাইয়ে তবেই তাকে ছেড়েছে। তবে মহিলা বারবার বেশ উদ্বিগ্ন স্বরে কুন্তলকে একটা কথাই জিজ্ঞেস করছিল, এই বাড়িতে একা থাকতে কুন্তলের কোনো অসুবিধা হচ্ছে না তো? বিভাসবাবুও প্রথম দিন এসে এই একই রকমভাবে কুন্তলকে এই একই কথা জিজ্ঞেস করেছে। এবার কুন্তলের মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। বাড়িটায় কি কোনো সমস্যা আছে? বাড়ির মালিক কি কিছু লুকিয়ে গেছে ওর থেকে? কিংবা এই বৃদ্ধ দম্পতি এরাও কিছু বলবেন বলবেন করে কি যেন বলতে পারছে না। কি ব্যাপার কে জানে? কুন্তল যে কোনো বিষয় নিয়ে বেশি কাসন্দি ঘাঁটাতে ভালোবাসে না। মাথা থেকে তাড়ালো চিন্তাটাকে। রান্নাঘরের দিকে এগোতেই ঝর্ণা রান্নাঘর থেকে প্রায় লাফিয়ে বেরিয়ে এলো। কোথায় গেছিলেন দাদা? বাজার এনেছেন? কুন্তলকে কিছু বলার সুযোগ না দিয়ে খপ করে বাজারের ব্যাগটা ওর হাত থেকে প্রায় ছিনিয়ে নিল ঝর্ণা। কুন্তল হেসে বলল, আরে আরে, তোরও তো তাড়াহুড়ো করতে হবে না, আজ আমার ছুটি তো, ভুলে গেলি? ধীরে সুস্থে রান্না কর। এই অসময়ে বেশ ভালো ফুলকপি উঠেছে দেখলাম, একটু ফুলকপির ঝোল কর তো আলু দিয়ে। আর হ্যাঁ, পটল নিয়ে এসেছি, ডালের সাথে ভেজে দিসখন, ঠিক আছে? আমি স্নানে যাই। বাজারের ব্যাগ থেকে তরিতরকারিগুলো প্রায় ছুঁড়ে ছুঁড়ে রান্নাঘরের মেঝেতে নামিয়ে রাখে ঝর্ণা। ভ্রু দুটো কুঁচকে রয়েছে ওর। ব্যাগটা খালি হলে পরে কুন্তলের মুখের দিকে তাকিয়ে খানিক বিরক্তিভাবে জিজ্ঞেস করল, মাছ আনেননি? আরে রোজই কি মাছ খাবো নাকি? হ্যাঁ, একটু সবজি টবজি খেতে ইচ্ছা করে না? সারা সপ্তাহ তো তুই বাজার করেছিস, রোজই তো মাছ খাওয়ালি, আজ একটু হালকা পাতলা খাবো। কুন্তল নিজের ঘরে চলে গেল। খেয়াল করল না মাছ আনেনি এই কথাটা শুনে ঝর্ণার মুখে কেমন একটা আঁধার নেমেছে। কুন্তল খেয়াল করল না ঝর্ণা কেমন অদ্ভুত দৃষ্টিতে ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রয়েছে। অখুশি, ভীষণ পরিমাণে অখুশি হয়েছে সে। মাছ আনাটা দরকার ছিল, ভীষণভাবে দরকার ছিল। জামা কাপড় সব কেচে অনেকক্ষণ ধরে স্নান করে লন্ড্রি থেকে ইস্ত্রি করে আনা জামা কাপড়গুলোকে ভাঁজ করে যখন কুন্তল খেতে বসল, তখন প্রায় দুপুর 2টো। খাবার বেড়ে দেওয়ার সময় ওর চোখ পড়ল ঝর্ণার ডান হাতের তর্জনীর দিকে। আঙুলটা সামান্য উঁচু হয়ে আছে ওর। উপরের দিকে একটা সাদা সরু কাপড়ের টুকরো জড়ানো, গায়ে বাদামি রঙের ছোপ। রক্ত শুকিয়ে হয়েছে অমনটা। এ কি রে, এই আঙুল কাটলি কি করে? ও কিছু না দাদা, বটিতে সবজি কাটার সময় একটু। আপনি খান। ঝর্ণার মধ্যে যে চাঞ্চল্য, যে শিশু সুলভ আচরণ ছিল তা বেশ কয়েকদিন ধরেই অনুপস্থিত, এটা লক্ষ্য করেছে কুন্তল। আজকাল কেমন যেন জড়িয়ে জড়িয়ে ক্লান্ত স্বরে কথা বলে। এক কথা দুবার করে বলতে হয় ওকে। মেয়েটা কি বাড়িতে কোনো পারিবারিক সমস্যায় ভুগছে? একবার জিজ্ঞেস করবে কুন্তল। ব্যাপারটা কেমন দেখাবে? খেজুরে খাতির ভেবে বসবে না তো? না থাক, দরকার নেই। চুপচাপ খেতে থাকে কুন্তল। পাশে বসে উদাসীন দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে রয়েছে ঝর্ণা। কিছুদিন আগেও খেতে বসলে হাজারো রকমের পেঁচাল পেরে কুন্তলের কানের পোকা বের করে দিত মেয়েটা। আজ মাছ রান্না হয়নি, তবু নির্দিষ্ট সময়ে জানলার ফাঁক গলে ছাইরাঙা বিড়ালটা এসে উপস্থিত হলো। খানিকক্ষণ ডাকাডাকি করে বসে রইল কুন্তলের পাতের পাশে। ওটার দিকে কোনো ভ্রুক্ষেপ করল না ঝর্ণা। ফুলকপির তরকারি দিয়ে ভাত মেখে সবে একগ্রাস মুখে তুলতে যাবে এমন সময় ঝর্ণা বলে উঠল, দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বল না, কান খোলা আছে। আমারে পাগল ঠাউরাবেন না তো? ভাত খাওয়া থামিয়ে ঝর্ণার দিকে তাকায় কুন্তল। ওর চোখের মণি দুটোর ভেতরে কেমন যেন একটা প্রচ্ছন্ন আতঙ্ক লুকোচুরি খেলছে। মুখটা থমথমে হয়ে উঠেছে ওর।
এই কেন রে, পাগল ভাবার মতো কি এমন কথা? দাদা, ওই বটিটা মনে হয় জ্যান্ত। খুব সাধারণভাবে কথাগুলো বলল ঝর্ণা, কিন্তু কথাগুলো শুনে কুন্তলের গলায় আরেকটু হলে ভাত আটকে যাচ্ছিল। কথাগুলোর মধ্যে কি যেন এমন একটা ছিল যা এই ভাদ্র মাসের ভ্যাপসা গরমের সন্ধ্যাতেও কুন্তলের চামড়ায় কাঁটা তুলে দিল। খানিক হকচকিয়ে ওর দিকে তাকিয়ে থেকে কুন্তল কোনো রকমে জিজ্ঞেস করল, কি বটিটা জানতো মানে? এই তোর কি মাথা ফাতা? জানতাম বিশ্বাস করবেন না। আমিও বিশ্বাস করিনি প্রথম দিন। দেখেন না, রক্ত ছোঁয়ালেই কেমন গরম হয়ে ওঠে। যাকে বাদ দেন, আপনি খেয়ে ওঠেন, এটু কুড়োবো, বেলা হয়ে যাচ্ছে। অন্য কোনো সময় হলে হয়তো কুন্তলের মাথায় রক্ত চড়ে যেত। থেকে থেকে ওই একই বঁটির গল্প, কোনো মানুষের কথা নয়, কোনো জীবিত প্রাণীর কথা নয়, লোহার তৈরি একটা পুরনো ফালতু জড়বস্তুর কথা, অপ্রয়োজনীয় সব কথা, মাথামুন্ডহীন সব কথা। ঝর্ণার কি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? খিঁচিয়ে উঠতে গিয়ে নিজেকে সংবরণ করে নিল কুন্তল। তার প্রথম এবং প্রধান কারণ হলো ঝর্ণার মুখটা দেখে ওর মনে হচ্ছিল না ও প্রলাপ বকছে। ভীষণ বিশ্বাসযোগ্য একটা ভয়ের অভিব্যক্তি আঁকিবুকি কেটে যাচ্ছিল ঝর্ণার মুখের ওপর। রান্নাঘরে যেখানে ও খেতে বসেছে তার থেকে খানিক দূরে তাকের ওপর কাত হয়ে শুয়ে রয়েছে বঁটিটা। কুন্তলের একটা অজানা অস্বস্তি হতে শুরু করলো এবার। তাড়াতাড়ি করে ভাতটা শেষ করে উঠে পড়ল সেখান থেকে। পরের দিন সকালে ঝর্ণা এলে ওকে বাজার করতে যেতে বারণ করলো কুন্তল। আগের দিনের সবজি বাজারের অনেকটা পড়ে রয়েছে। আবারও কোনো একটা সবজি, ডাল আর একটা ভাজা বানিয়ে দিতে বলে স্নান ঘরে ঢুকে গেল কুন্তল। তবে আজ লক্ষ্য করেছিল বাজারে না যাওয়ার কথা বলতেই কেমন করে ঝর্ণার মুখটা ফেটে যাওয়া বেলুনের মতন চুপসে গিয়েছিল। বিড়বিড় করে বলেছিল, আজকেও মাছ আনবেন না দাদা? আরে বাবা, মাছ তো খেলাম পরপর কদিন, দুদিন ডাল ভাত রান্না কর না। আর মাছ না আনলে তোরই তো সুবিধা, ঝামেলা কম। আরে এমন অদ্ভুত ব্যবহার কেন করছিস বলতো? ঝর্ণা কোনো কথা বলেনি, মুখ নামিয়ে নিয়েছিল আর নিজের কাটা আঙুলটা হাতের মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরেছিল। পা দিয়ে মাটিতে আনমনে মেঝেতে আছড়াতে আছড়াতে বিড়বিড় করে কি যেন একটা বলছিল। কুন্তল অত শত খেয়াল করেনি। অফিসের দেরি হয়ে যাচ্ছিল, যত সব বকওয়াস। কলঘরে স্নান করতে করতে ঝর্ণার আর্তচিৎকার শুনতে পেল কুন্তল। সঙ্গে সঙ্গে ওর মগে করে জল ঢালার শব্দ থেমে গেল। কোনো রকমে গামছা জড়িয়ে দৌড়ে ছুটে এলো কুন্তল রান্নাঘরে। বেশ জোরেই চিৎকার করে উঠেছে ঝর্ণা। রান্নাঘরে ঢুকে সকাল সকাল দৃশ্যটা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল কুন্তল। মেঝের ওপর ঠ্যাং ছড়িয়ে নিজের ডান হাতটা চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে ঝর্ণা। আর ওর সামনে রাখা সেই আঁশবটি, তার চকচকে রূপালি শান দেওয়া ফলা দিয়ে গল গল করে গড়িয়ে নামছে তাজা রক্ত। মেঝেতে পড়ে রয়েছে আধচেরা একটা পটল, তার সাদা অংশটিতেও রক্তের ছিটে। ঝর্ণার বাম হাতের ফাঁক দিয়ে রক্ত গড়াচ্ছে। কুন্তল চিৎকার করে উঠল, হে ভগবান, আরে কি করে হলো? এই দেখে দেখি, হাতটা সরা। প্রায় দৌড়ে এসে ঝর্ণার বাম হাতের মুঠো খুলে নিজের মুখের সামনে ধরতেই দ্বিতীয়বারের জন্য ধাক্কা খেল কুন্তল। ডান হাতের তর্জনী, যেটা কালকে কেটে গিয়েছিল, আজ সেই আঙুলটা হাঁ হয়ে রয়েছে, সামান্য একটু বেঁধে আছে মাংস চামড়া সমেত। জোরে হ্যাঁচকা টান মারলেই খুলে আসবে। বাকি পুরোটাই কেটে গেছে ওই অলক্ষণে বঁটিটায়। টাটকা রক্ত ঝর্ণার হাত, চুড়িদার, মেঝে ভাসিয়ে দিচ্ছিল। বঁটিটার কাছাকাছি আসতেই কুন্তল সেই প্রথম দিনের মতন কড়া গন্ধটা পেল। লোহার ধাতব গন্ধের সাথে মেশানো রক্তের আঁশটি উষ্ণ একটা গন্ধ। পেট পাকিয়ে বমি উঠে আসতে চাইল কুন্তলের।
এখন কি করবে ও? রক্তক্ষরণ বন্ধ না হলে অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। কুন্তল চোখে মুখে অন্ধকার দেখল। রান্নাঘরের কোণা থেকে কিছু কাপড়ের টুকরো নিয়ে এসে সাবধানে বেঁধে দিল ওর আঙুলে। রক্ত পড়া বন্ধ হলো না, কাপড় ভিজে উঠল। কোনো রকম নিজের ঘরে ঢুকে একটা জামা কাপড় গলিয়ে ঝর্ণাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো কুন্তল। আশেপাশে গাঁদা গাছের পাতাও নেই, পাতা বেটে লাগালে হয়তো রক্তটা বন্ধ হবে। আচ্ছা, বিভাসবাবু তো অনেক রকম ফুল টুলের চাষ করেন, তার কাছে নিশ্চয়ই গাঁদা গাছ থাকবে। বিভাসবাবু বাগানেই ছিলেন। চিৎকার শুনে একদম হন্তদন্ত হয়ে দুজনকে বেরিয়ে আসতে দেখে তিনি পাঁচিলের ধারটায় এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ওর কি হয়েছে কুন্তল? দাদা, দাদা আপনার বাগান থেকে একটু গাঁদা পাতা দিন তো। আর বলবেন না, ঝর্ণা বটিতে আঙুল কেটে ফেলেছে, অনেকটাই কেটে ফেলেছে। রক্ত বন্ধ না হলে। সে কি? দাঁড়াও দাঁড়াও, দেখি কি ব্যবস্থা করা যায়। ব্যস্ত হয়ে বিভাসবাবু বাড়ির পিছন দিকে চলে গেলেন। মুঠো ভর্তি গাঁদা পাতা ছিঁড়ে এনে হাতের মধ্যে বেটে লাগিয়ে দিলেন ঝর্ণার হাতে। রক্ত পড়া বন্ধ হলো। দুজনে মিলে একটা টোটো ভাড়া করে ছুটলেন হাসপাতালের দিকে। বটিটা পড়ে রইল রান্নাঘরে। তাড়াহুড়োর মধ্যে কুন্তল একবারও যদি বটিটার ফলা ছুঁয়ে দেখত তাহলে বুঝতে পারত ফলাটা আগের দিনের চেয়েও অনেক অনেক বেশি গরম হয়ে গেছে। এতটাই গরম যে ওটার গায়ে লেগে থাকা ঝর্ণার রক্তগুলো মুহূর্তেই শুকিয়ে যাচ্ছে। স্টিচ করা ব্যান্ডেজ জড়ানো হাতটা নিয়ে ঝর্ণা যখন আবার কুন্তলের বাড়িতে এলো তখন বারবেলা গড়িয়েছে। ঝর্ণার যন্ত্রণাক্লিষ্ট মুখটা অনুভূতি শূন্য। প্রচন্ড একটা শক পেয়েছে মেয়েটা। সপ্তাহের প্রথম দিনে অফিস কামাই হলো কুন্তলের। ভীষণ রাগ হচ্ছিল ওর, কিন্তু কার ওপর তা সে নিজেও জানে না। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি ওর। আসার সময় একটা হোটেল থেকে রুটি আর সবজি কিনে নিয়ে এসেছে নিজের আর ঝর্ণার জন্য। বিভাসবাবু বাড়ি চলে গিয়েছেন। ঝর্ণার খাওয়ার প্রতি ঠিক মন নেই। খাবার বাম হাতের আঙুল দিয়ে ঘেঁটে ঘেঁটে খুব অল্প করে মুখে তুলছে। কুন্তল অনেকক্ষণ চুপচাপ মুখ নিচু করে খাবার পর মুখ তুলে ঝর্ণাকে বলল, শোন, তোকে একটা অটো রিজার্ভ করে দিচ্ছি, তুই বাড়ি চলে যা। হাত যতদিন ঠিক না হয় ততদিন আর আসতে হবে না। আর মনে করে হসপিটালে গিয়ে সেলাইটা কাটিয়ে নিস, ঠিক আছে? পেন কিলারগুলো খাস, পারলে এই হাতে জল কম লাগাবি, ঠিক আছে? আর কোনো বাড়িতে কাজ করিস নাকি? স্টেশনের কাছে দুটো বাড়িতে বাসন মাজি। একদিন যাস না, জল সাবান লাগলে সেলাই পেকে যাবে, সেপটিক হয়ে যেতে পারে। এ কথার কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ অন্য প্রসঙ্গে ঘুরে যায় ঝর্ণা, যেন এতক্ষণ ওটা নিয়েই চিন্তা করছিল। কেটে কেটে বলে, আমি আপনাকে বলেছিলাম না দাদা, ওই বটিটা জ্যান্ত, ও রক্ত চায়। রক্ত ছোঁয়ালে কেমন গরম হয়ে ওঠে, জ্যান্ত হয়ে ওঠে। ওহ ভগবান, বটি বটি আর বটি। যবে থেকে ওটাকে পেয়েছিস ওটাকে নিয়েই পড়ে আছিস। মাথা খারাপ হয়ে গেছে তোর। মাছ সবজি কাটতে কাটতে এইসব উল্টো পাল্টা কথা ভাবতে থাকিস আর তারপর অসাবধানে এই দুর্ঘটনা ঘটাস। না দাদা, আমার মাথা একদম ঠিক আছে। আপনি নিজেই তো সেদিন দেখলেন ওর ফলাটা কেমন গরম হয়ে উঠেছিল। মাছের রক্ত লাগলেই ওটা জেগে ওঠে, আরও রক্ত চায়। ওই জন্যই গেল সপ্তাহে যখনই বাজারে গেছি তখনই মাছ নিয়ে এসেছি। এই যে আজকে আর কালকে আপনি সবজি নিয়ে এলেন, ওটাতেই তো যত সমস্যা বাঁধলো। ওই বটি রক্ত না পেলে রক্ত নিতে জানে। কালকেও নিয়েছে অল্প, আজকে অনেকটা নিয়েছে। কথাগুলো বলতে বলতে ঝর্ণার মুখের ভাব পরিবর্তন হয়ে যাচ্ছিল। হাওয়া নেই, বাতাস নেই। ঝর্ণার মুখের উপর এলিয়ে পড়ে থাকা চুলগুলো উড়ছিল। তার তলায় ঠান্ডা কুমিরের চোখের মতন ঝর্ণার অন্তর্ভেদী দৃষ্টি যেন সামনে বসে থাকা কুন্তলকে ফুঁড়ে দিচ্ছিল। আবার সেই অদ্ভুত অস্বস্তিটা কুন্তলকে চেপে ধরছে। তো তো ওই অপয়া বটিকে বিদায় করছিস না কেন তুই? ফেলে দে ওটা, আমি তোকে একটা নতুন বটি কিনে এনে। কাঁপা কাঁপা ঠোঁটে বলা কথাগুলো অসমাপ্ত থেকে গেল।
ঝর্ণা শিউরে উঠে থামিয়ে দিল ওকে। না দাদা না, ভুলেও ও কাজটি করবেন না, উল্টে খারাপ কিছু হয়ে যেতে পারে। হঠাৎ কুন্তল খেতে খেতেই উঠে পড়ল। বটিটা কোথায় রে? ভুলে গিয়েছিলাম ওটার কথা। রান্নাঘরেই আছে না? দাঁড়া, ওই বালের আঁশবটি এখনই বিদায় করছি আমি। ওটাই যত নষ্টের গোড়া। হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হতে গিয়ে পায়ে একটা টান অনুভব করল কুন্তল। পিছন ফিরে অবাক হয়ে যায়। ঝর্ণা বাঁ হাত দিয়ে ওর পাটা টেনে ধরেছে। ভীষণ বিরক্ত এবং রাগত দৃষ্টি ওর চোখে। ঠান্ডা হিসিসে গলায় ঝর্ণা বলে উঠল, ওটা ফেলে দিয়ে কোনো লাভ হবে না দাদা, ওটা অভিশপ্ত জিনিস, আবার ঠিক ফিরে আসবে। ঝর্ণার গায়ে যেন আসরিক শক্তি ভর করেছে। যন্ত্রণায় কুন্তলের পা মুছড়ে যাচ্ছে। চিৎকার করে উঠল, ছাড়, পা ছাড় আমার, বাড়াবাড়ি করিস না। আপনি আগে বলেন, আপনি বটিটা ফেলে দেবেন না? আগের মতোই ঠান্ডা শান্ত ঝর্ণার গলার স্বর। কুন্তল এবার অবাক হয়, ভীষণভাবে অবাক হয়। এসব কি হচ্ছে কি? ঝর্ণার মাথাটা আদেও ঠিক আছে তো? একটা সামান্য বটির জন্য ওর এত মাথা ব্যথা কিসের? বেগতিক দেখে অনেক কষ্টে কুন্তল নিজেকে ঠান্ডা করল। সুস্থ মাথায় হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা। সুর নরম করে ঝর্ণাকে বলে, আচ্ছা ঠিক আছে, ফেলবো না, পা ছাড় এবার। আর কখনোই বটিতে কেটে ছড়ে বসে থাকলে আমাকে বলবি না, মনে থাকে যেন। ঝর্ণা কুন্তলের পা ছেড়ে দেয়। ওকে দেখে এবার একটু একটু ভয় লাগতে শুরু করেছে কুন্তলের। হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে একটু একটু করে। অস্বাভাবিক হয়ে উঠেছে আচরণগুলো। ওকে এখানে রাখাটা রিস্কি হয়ে যাবে। আজকে ওর জন্য ওর অফিসটাও কামাই হয়ে গেল। এরকম রোজ রোজ কিছু একটা তালগোল পাকালে বিপাকে পড়বে কুন্তল নিজেই। তবে এখনই ঝর্ণাকে ঘাঁটালো না সে। চুপচাপ হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো বাইরে। খানিক পরে একটা অটো ডেকে ঝর্ণাকে বিদায় দিল। যাবার সময় ঝর্ণা আবারও সেই একই কথা চিবিয়ে চিবিয়ে পুনরাবৃত্তি করে গেল। বটিটা ফেলে দেবেন না কিন্তু দাদা, কোনো লাভ নেই, আমার কথা মিলিয়ে নেবেন। কুন্তলের এসব নাটক আর ভালো লাগছিল না। দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করে ঝর্ণাকে অটোতে উঠিয়ে ঘরে ফিরে এলো সে। দরজায় ছিটকিনি লাগিয়ে ওর পা দুটো যেন ওর অজান্তেই চলে গেল রান্নাঘরের দিকে। দুপুর 3:30 বাজে। পরন্ত সূর্যের গনগনে আঁচ রান্নাঘরের জানলা দিয়ে এসে মেঝেতে পড়েছে। ওখানে এই বটিটা এখনো রক্ত মেখে খাঁড়া ভাবে দাঁড়িয়ে, ঠিক যেমন ভাবে ঝর্ণা ফেলে রেখে গেছিল তেমনই। যেন কোনো হিংস্র পশু শিকার ধরার পর তৃপ্ত মুখে তার রক্তাক্ত দাঁত বের করে হাসছে। এখনো মাছি ভন ভন করছে বটির ফলায়। মেঝেতে ছড়িয়ে থাকা শুকনো রক্ত ফালি করে রাখা পটলের উপরে। ঝর্ণা মেটার মধ্যে কিছু একটা তো আছে। কুন্তলকে রীতিমতো বটিটার ব্যাপারে ভয় ধরিয়ে দিয়ে গেছে মনে। কুন্তল আর সেটা অস্বীকার করতে পারছে না। এসব ওকেই পরিষ্কার করতে হবে। বটিটায় হাত দিতেই কেমন যেন গা শিরশির করে ওর। ভয় নাকি অস্বস্তিতে নাকি অন্য কিছুতে? অনুভূতিটা ঠিক করে ধরতে পারছে না কুন্তল। পরদিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কুন্তল। ঝর্ণা আসবে না আজ, ওকেই হাত পুড়িয়ে রান্না করতে হবে। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বাথরুম থেকে ঘুরে এসে রান্নাঘরে এসে সবে চায়ের জল চাপিয়েছে এমন সময় দরজায় ঠক ঠক। এত সকালে আবার কে এলো রে? দরজা খুলে দিল কুন্তল। ওপারে ঝর্ণা দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে। কি ব্যাপার তুই? তোকে কালকে বলে দিলাম না আসতে হবে না? কুন্তলকে পাশ কাটিয়ে ঝর্ণা ঘরে ঢুকে যায়। ওষুধ খেয়ে এখন ব্যথা ব্যথা সব গায়েব, আপনাকে আর হাত পুড়িয়ে কিছু করতে হবে না। আপনি যান, ঘুমান, 8টার সময় ডেকে দেবো কোন। আরে পেন কিলার খেয়ে ব্যথা সারলে তো হবে না। তোকে কালকে কি বোঝালাম? সেলাইটায় জল সাবান লাগলে। ও আপনি কিছু চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আমার, বিশ্বাস করেন।
কোনো জল সাবান লাগবে না। বললেই হলো, গা জ্বরই নাকি? সকাল সকাল মেজাজটা খিঁচড়ে গেল কুন্তলের। ঘুম থেকে উঠে এসব নাটক কার ভালো লাগে? ঝর্ণা, তুই বাড়ি চলে যা। সেলাই পেকে গেলে, কিছু একটা হয়ে গেলে তোর বাবা মাকে কি জবাব দেবো আমি? এখানে এমনিতেই আমি কাউকে চিনি না, কিছু একটা বিপদ বাঁধিয়ে বসলে। আমি সব ধীরে সুস্থে করব বলছি তো, আপনার কোনো চিন্তা নেই। দেন, পয়সা দেন, বাজার নিয়ে আসি। না, বাজারে যেতে হবে না, চালে ডালে বসিয়ে দে, খিচুড়ি খাবো। ঝর্ণার হাসি খুশি মুখটা মুহূর্তে বদলে গেল। শুকনো খসখসে গলায় বলে উঠল, কাল রাতে আপনাকে বললাম না দাদা, মাছ না হলে। ঝর্ণা, সকাল সকাল শুরু করিস না তো। তোর আর ওই বটির এই অত্যাচার আমি আর নিতে পারছি না। ভালোভাবে কাজ করতে হলে কাজ কর, আর না হলে আসতে হবে না। তোর এই কদিনের কত মাইনে হয়েছে আমাকে বলিস, আমি দিয়ে দেবো। আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না কুন্তল। কথাগুলো বলে আর দাঁড়ায় না সে। নিজের ঘরে এসে দরজা দিয়ে দেয়। খানিক পরে রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ আসতে থাকে। যাক, রান্না বসেছে তাহলে। বিছানায় শুয়ে ছাতের দিকে তাকিয়ে কুন্তল ভাবতে থাকে, ঝর্ণার হঠাৎ হলোটা কি একদিনে? সব তো ঠিকই ছিল। এই বঁটিটা যবে থেকে পেয়েছে। হঠাৎ কি একটা মনে পড়তেই তরাক করে বিছানায় লাফ দিয়ে বসে কুন্তল। আচ্ছা, এই বাড়িটাতে কোনো সমস্যা নেই তো? বাড়ি ঝাড়পোছ করতে গিয়েই তো বঁটিটা পেয়েছিল সে। গোটা ব্যাপারটা যথেষ্ট ব্যাখ্যাতীত এবং অস্বস্তিকর বটে। ঝর্ণার কথাকে যদি পাগলের প্রলাপ না ধরেও সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে ঠিকই তো, গত সপ্তাহে কোনো অসুবিধাই হয়নি। ঝর্ণা রোজ মাছ এনেছে, রোজ ওই বঁটিতে মাছ কেটেছে, একদিনও ওর আঙুলটা কাটেনি বা কোনো দুর্ঘটনাও ঘটেনি। ঠিক যে দুদিন কুন্তল ওকে বাজারে পাঠায়নি, সেই দুদিনই বিপদ। তাহলে কি ঝর্ণার কথাই ঠিক? ওই আঁশবটির মধ্যে কি কোনো অলৌকিক ব্যাপার আছে? দিনের আলোয় যে কোনো ব্যাখ্যাতীত ঘটনাকে অনেক ছোট করে উড়িয়ে দেওয়া যায়। এই চিন্তাটাই হয়তো রাতে শুয়ে মাথায় আসলে এতটা হেলাফেলা করতে পারত না কুন্তল। এই সাত সকালবেলায় ব্যাপারটা তার কাছে শেষমেশ গাঁজাখড়িই মনে হলো। তবে সবটুকু মাথা থেকে ঝেড়ে ফেলতে পারল না। কিছু তো রহস্য আছে, যা হয়তো বিভাসবাবু জানলেও জানতে পারে। কুন্তল ঠিক করল আজ অফিস থেকে ফেরার পর একবার ভদ্রলোকের বাড়ি থেকে ঘুরে আসবে। আজ হঠাৎ এ কথা জানতে চাইছো কেন কুন্তল? কোনো সমস্যা হয়েছে? বেশ খানিকক্ষণ টুকটাক কথাবার্তা চলার পর কুন্তল হঠাৎ করে বাড়িটার ব্যাপারে প্রশ্ন করায় বিভাসবাবুর মুখের অভিব্যক্তি হঠাৎ করে গম্ভীর হয়ে গিয়েছে। বিভাসবাবুর স্ত্রী রান্নাঘরে ওদের দুজনের জন্য কি যেন জল খাবার বানাতে ব্যস্ত। কুন্তল চেয়ারটা টেনে বিভাসবাবুর কাছে আরেকটু ঘন হয়ে বসেছে। না, ঠিক আমার কোনো সমস্যা নয়। আসলে আমার মনে হচ্ছে ও বাড়িতে কিছু একটা সমস্যা আছে, যেটা আমাকে বাড়িওয়ালা কিছুই বলেনি ভাড়া নেওয়ার সময়। আর অপরাধ নেবেন না, আমার মনে হয় আপনারাও কিছু জানেন, যেহেতু আপনারা এতদিন ধরে। হঠাৎ কি এমন হলো যে তোমার মনে হলো বাড়িতে কিছু সমস্যা রয়েছে? এবার বিভাসবাবুকে খানিক অধৈর্য শোনায়। আজ সবকিছু ঝেড়ে কাশবে বলেই এসেছে কুন্তল। ঝর্ণা, আমার কাজের মেয়েটা, ও না একটু অদ্ভুত আচরণ শুরু করেছে কদিন ধরে। অদ্ভুত আচরণ? যেমন? বিভাসবাবুর কণ্ঠস্বর থমথমে হয়ে গিয়েছে। কপালে ফুটে উঠেছে ঘামের বিন্দু। একটা আঁশবটি নিয়ে মারাত্মক রকমের আধিক্যতা শুরু করেছে মেয়েটা। ওই বাড়িঘর পরিষ্কার করার সময় পেয়েছিলাম বটিটা, ওটাই এখন ওর একমাত্র অবসেশন হয়ে দাঁড়িয়েছে। একটা আঁশবটি? আর ইউ সিরিয়াস কুন্তল? বিভাসবাবু আর উত্তেজনা চেপে ধরে রাখতে পারলেন না। হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আপনি। বিভাসবাবুর হঠাৎ করে এমন লাফিয়ে ওঠা দেখে কুন্তল একটু ভড়কে গেল। আর একটু ডিটেলসে বলো তো, বঁটিটা তুমি কোত্থেকে পেলে? বঁটিটা দেখতে কেমন, একটু বলো তো শুনি।
ঠিক মনে পড়ছে না, সম্ভবত ছাদের সিঁড়ির তলায়। বেশ ভারী মজবুত কাঠের বাঁটাটা, ফলাটাও একটু বাঁকানো, বেশ বড়। কিন্তু কি ব্যাপার বলুন তো? বলছি, তার আগে তুমি আমায় বলো তো, ঝর্ণা ঠিক কেমন অদ্ভুত আচরণ করছে? সেদিন তো দেখলেনি, ওই সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল ওই অপয়া বটিতে। কালকে রাতে ঝর্ণা বলল বটিটা নাকি জ্যান্ত, খালি রক্ত চায়। রক্তের ছোঁয়া পেলে ওটার ফলা গরম হয়ে ওঠে। এটা অবশ্য আমি নিজের চোখে দেখেছি, তাই ব্যাপারটা পুরোটা অবিশ্বাস করতে পারছি না ঠিকই। জানি না কাকতালীয় কিনা। আপনি বিশ্বাস করবেন না বিভাসবাবু, সত্যি সত্যি ওটার ফলাটা তপ্ত লোহার মতো গরম হয়ে উঠেছিল যেদিন প্রথম আমাকে ঝর্ণা এই ব্যাপারটা দেখিয়েছিল। গত দুদিন বাড়িতে মাছ আনা হয়নি, তাই নাকি বটিটা ঝর্ণার হাতের আঙুল কেটে রক্ত নিয়েছে। ওটার নাকি শুধু রক্তই চাই। আচ্ছা, এবার আপনি বলুন তো একটা কথা, যে জড়বস্তু সে কিভাবে, আমি ব্যাপারগুলো পুরোটা গাঁজাখুরি বলে উড়িয়েও দিতে পারছি না, আবার পুরোপুরি বিশ্বাসও আমার দ্বারা করা সম্ভব হচ্ছে না। বিভাসবাবুর মুখের দিকে তাকিয়ে থাকে কুন্তল। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে শুনতে শুনতে। দুটো আঙুলের মাঝে কপালটা চেপে ধরে খানিকক্ষণ বসেই রইল তিনি। বিড়বিড় করতে করতে বললেন, ইম্পসিবল, এটা কি করে সম্ভব? কুন্তল নড়ে চড়ে বসল এবার। কি ব্যাপার বিভাসদা, কি জানেন আপনি ওই বটিটার ব্যাপারে? আমাকে প্লিজ খুলে বলুন, কিছু লুকোবেন না। আমি জানি আপনি কিছু একটা বলতে চাইছেন, আপনি কিছু একটা জানেন। প্লিজ বিভাসদা, প্লিজ বলুন। বিভাসবাবু পরপর কয়েকটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিলেন, যেন মানসিকভাবে প্রস্তুত করলেন নিজেকে কিছু বলার জন্যে। তারপর খুব চাপা স্বরে বলতে শুরু করলেন, দেখো কুন্তল, তোমার বয়স অনেক কম, কত দূর থেকে এখানে অনেক আশা নিয়ে এসেছো। এই অগ্নিমূল্য বাজারে যথেষ্ট কম দামে বাড়িটা ভাড়া পেয়েছো, তাই এই বাড়ি সম্পর্কে আমি যা জানি তা প্রথমেই তোমাকে বলে ভরকে দিতে চাইছিলাম না। এ বাড়ির ইতিহাস শুনলে তুমি হয়তো থাকতেই চাইতে না, তাই বাড়িওয়ালাও হয়তো তোমায় কিছু বলেননি, চেপে গিয়েছেন। শুনলে বুঝবে কেন এই বাড়ির ভাড়া এত কম, কেন মানুষ থাকতে চায় না এই বাড়িতে। আমি নিজে অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ না করলেও পুরোপুরি অস্বীকারও করি না। পৃথিবীতে সব কিছুই তো আর যুক্তি, বিজ্ঞান এসবের বলয়ের মধ্যে নয়। তার বাইরেও একটা আনডিসকভার্ড ওয়ার্ল্ড আছে। যাকে তুমি ওই বাড়িতে বহাল তবিয়তে আছো দেখে সত্যি আর এই পুরনো কাসুন্দি ঘাঁটতে চাইনি। তবে এই বাড়িতে তুমি যখন প্রথম দিন থাকতে এলে, সেই সময় থেকেই তোমার উপর আমার সতর্ক নজর ছিল। এই 2 সপ্তাহের মধ্যে বারবার তোমার হাল হকিকত জিজ্ঞাসা করতে গিয়েছি ও বাড়িতে। এবার আসি আসল কথায়, যে কারণে এ বাড়িতে কেউ থাকতে চায় না বা বাড়িটা ভাড়া নিতে চায় না, সে কারণটা হলো ঠিক 1 বছর আগে এ বাড়িতে একই রাতে 4 জনের মৃত্যু হয়। 3টে খুন আর একটা আত্মহত্যা। একটু থামলেন বিভাসবাবু। চোয়াল ঝুলে পড়ল কুন্তলের। সে কি, এত বড় ঘটনাটা বাড়িওয়ালা আমাকে চেপে গেলেন? ধৈর্য ধরো, ঘটনাটা খুব একটা স্বাভাবিক ছিল না। ও বাড়িতে 4 সদস্যের এক পরিবার থাকতো। আমি এখানে আসার সময় থেকেই এদেরকে দেখেছি। বাবা, মা, 9 বছরের এক শিশু কন্যা এবং 25 কি 26 বছরের এক ছেলে। খুব একটা মিশুকে ছিল না এদের পরিবারের কেউই। টুকটাক কথাবার্তা হতো, তবে পাশের বাড়িতে থাকার কারণে সবই জানতাম। বাপি মানে ছেলেটির মানসিক ব্যাধি দেখা দিয়েছিল। ছেলেটি পিপিডিতে ভুগছিল, মানে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। খুব জটিল মানসিক রোগ। সিমটমসগুলো বড় বড় সাইকিয়াট্রিস্টদেরও দ্বন্দ্বে ফেলে দেয়। রোগী মনে করে তার চারপাশের লোকজন তার বিরুদ্ধে,
রোগী ভাবে তার আড়ালে সবাই তাকে নিয়ে মজা করছে, খারাপ খারাপ কথা বলছে, ষড়যন্ত্র করছে। বাপির ক্ষেত্রেও এই সিমটমগুলোই দেখা গিয়েছিল, কিন্তু একটা সিভিয়ার লেভেলে। বাপি খুবই একচোরা হয়ে যাচ্ছিল দিন দিন। সারাদিন ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো, বিড়বিড় করে বকতো। আর সবচেয়ে খারাপ যে ব্যাপারটা, সেটা হলো বাপি মনে করত তার বাবা মা এবং বোন তাকে মারবার পরিকল্পনা করছে। এই ধারণা থেকে বাপির মনে একটা ইনসিকিউরিটি জন্ম নিতে শুরু করে। কলকাতা শহরের নামী সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছিল বাপিকে, কিন্তু সে নাকি চিকিৎসায় কোনো সহযোগিতাই করতে রাজি ছিল না। এসবই বাপির বাবার কাছে শুনেছিলাম, কিন্তু পরিস্থিতি যে এত খারাপের দিকে চলে যাচ্ছে তা প্রথমে বুঝতে পারিনি। প্রায়ই শুনতাম চিৎকার, চেঁচামেচি, মারামারি, কান্নাকাটির শব্দ ভেসে আসছে ওদের বাড়ি থেকে। এই ঘটনা ঘটার বেশ কয়েক মাস আগে থেকেই পরিবারটার সাথে সব রকমভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আমাদের। ওর বাবা দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যেতেন। হতাশার চরম পর্যায়ে মানুষ অন্যরকম হয়ে যায়। আমি ভদ্রলোককে দোষ দিই না। যাই হোক, গত বছরের আগস্টের এক বৃষ্টির রাতে ঘটল সেই হাড় হিম করা ঘটনাটা। ঘুমন্ত অবস্থায় বাপ মা এবং বোনকে বাপি কুপিয়ে খুন করেছিল সেই রাতে। কেউ চিৎকার করার সময়টুকু পায়নি। সে রাতে অঝোরে বৃষ্টি হচ্ছিল, চিৎকার করলেও হয়তো আমরা শুনতে পাইনি। তিনজনকে একে একে খুন করার পর বাপি নিজে ওই ধারালো অস্ত্রটা নিজের পেটে ঢুকিয়ে দিয়েছিল। পরের দিন বেলা 12টা অবধি বাড়ির কাউকে দরজা খুলতে না দেখে আমাদের পাড়া পড়শিদের মনে সন্দেহ হয়। ডাকাডাকি করি। গত রাতে বৃষ্টির কারণে জানালা সবগুলো ভেতর থেকে দেওয়া ছিল। পুলিশ ডেকে দরজা ভেঙে দেখি গোটা বাড়ি যেন কসাইখানা হয়ে পড়ে আছে। সব কটা ঘরের মেঝে, বিছানা সব রক্তে বানভাসি। আমরা পাড়াপড়শিরা যারা সবটা জানতাম, তারা বুঝতেই পেরেছিলাম কি হয়েছে। বাপির বাবা তো আমাদের আগে সবই বলেছিলেন। তা বাপি সেদিন ওর বাবা মাকে কি দিয়ে কুপিয়ে খুন করেছিল জানো? আসবটি কি, তাই না? কুন্তলের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। কথাগুলো বলার সময় কেবল শুকনো হয়ে যাওয়া ঠোঁট দুটো নড়ল। কারেক্ট, বাপির হাতেই ধরা ছিল ওটা। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ওইটা আবার ও বাড়িতে ফেরত এলো কি করে? ওটা তো পুলিশ নিয়ে গিয়েছিল, খুনের অস্ত্র, বিশাল বড় এভিডেন্স। ঠিকভাবে বাপির ফিঙ্গারপ্রিন্টও মিলে গিয়েছিল বঁটির বাঁট থেকে। কুন্তল ঢোক গিলল, জিভ চেটে নিয়ে বলল, কিন্তু কিন্তু আপনি কিভাবে এত শিওর হচ্ছেন বিভাসদা যে ওই বটিটাই সেই বটি? তুমি ওটার যে বিবরণ দিলে তখনই বুঝেছি। সবচেয়ে বড় প্রমাণ, তোমার বাড়িতে যে ঘটনাগুলো হচ্ছে ঝর্ণাকে নিয়ে। ওই যে বললাম, আমি অলৌকিক জিনিসটাকে ঠিক অস্বীকার করি না। এসব ঘটনাগুলো একমাত্র হওয়া সম্ভব ওই বঁটিটার কারণেই। আচ্ছা, বঁটিটা এখন আছে কোথায়? রান্নাঘরেই। কেন বলুন তো? যা ঘটেছে তাকে যদি আমরা অলৌকিক বলে ধরে নিই, তাহলে ওটা একটা কাস্ট অবজেক্ট। বাপির অতৃপ্ত আত্মা বটিটার মায়া ছাড়তে পারেনি এখনো। জানো তো কুন্তল, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা থেকে যে খুন, আত্মহত্যাগুলো ঘটে, সেখান থেকে একটা অভিশাপ জন্মায়। তার আশেপাশের যে কোনো জীব বা জড় বস্তু সেই অভিশাপে অভিশপ্ত হয়ে যেতে পারে। এই বঁটিটার ক্ষেত্রেও হয়েছে তাই। ওটা যার সান্নিধ্যে থাকবে সে পজেসড হবে সেই অতৃপ্ত আত্মার দ্বারা। কি বলছেন বিভাসদা?
তার মানে ঝর্ণা পজেস্ট? হে ভগবান! কুন্তলের হাত পা দুর্বল লাগছে এবার। আই এম নট ফুললি শিওর কুন্তল। দেখো, তোমাকে আমি ভয় পাওয়াতে চাইছি না, জাস্ট বলছি সন্ধ্যার পর আমি একবার যাবো তোমার বাড়িতে জিনিসটা দেখতে। আপাতত তুমি ওটাকে হাত দিও না। আচ্ছা আচ্ছা, ঝর্ণা এখন কোথায়? বাড়িতে রেখে এসেছো নাকি ওকে? না না, সকালেই এক চোট ঝাড় দিয়েছি আবল তাবল বকার জন্য। তখনই বলে দিয়েছি বিকেলে যেন না আসে। গুড, ভেরি গুড। ওকে আর বঁটিটার কাছে ঘেঁষতে দেবে না। আমি দেখছি ওটাকে নিয়ে কি করা যায়। যাই হোক, তোমার বৌদি কি যেন রান্না করছে, খেয়ে তবে বাড়ি যেও। আমি কিছুক্ষণ পর আসছি। আসলে কিছুক্ষণ পরে একজন গেস্ট আসার কথা, তার সাথে মিটিংটা সেরেই আমি যাচ্ছি। ওই তোমার বৌদি আসছেন। আর এ নিয়ে কোনো কথা নয়। আর যেটা বললাম, বঁটিটায় একদম হাত দেবে না, বুঝেছো? বিভাসবাবু একটু গলা খাঁকারি দিয়ে আবার স্বাভাবিক ভঙ্গিতে সোফার উপর পা তুলে বসলেন, যেন এতক্ষণ কিছুই হয়নি। ওনার স্ত্রী একটা প্লেটে একটু জল খাবার নিয়ে ঘরে ঢুকল। খাবারগুলো গলা দিয়ে নামতেই চাইছিল না কুন্তলের। এইমাত্র যা সব সে শুনেছে তাতে আর ও বাড়ির বা ঝর্ণার মুখোমুখি দাঁড়ানোর কোনো ইচ্ছাই নেই ওর, আর বিশেষ করে ওই অপয়া আঁশবটিটার। বিভাসবাবুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো কুন্তল। লোহার গেটটা খুলে সদর দরজার কাছে আসতেই ওর সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। সদর দরজাটা হাট করে খোলা। তখনই মনে পড়ল যাবার সময় তালা লাগাতে বেমালুম ভুলে গিয়েছে সে। পকেট হাতড়ে দেখল চাবি নেই। কোনোদিন এমন ভুল কুন্তল করে না, একা একা থাকে, তালা না লাগিয়ে বেরোবেই বা কেন? আজ কি করে ভুলে গেল সে? সর্বনাশ! প্রায় দৌড়ে ভেতরে ঢুকল কুন্তল। ঢোকার সময় লক্ষ্য করল না দরজার বাইরে ঝর্ণার প্রায় ক্ষয়ে যাওয়া গোলাপি স্যান্ডেল জোড়া পড়ে রয়েছে। গোটা বাড়িটা ঘুটঘুটে অন্ধকার, কেবল রান্নাঘরে একটা আলো জ্বলছে। দৌড়ে বারান্দাটা পেরিয়ে রান্নাঘরের সামনে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো কুন্তল। এ কি? রান্নাঘরের মেঝেতে দরজার দিকে পেছন ঘুরে বসে ঝর্ণা, নিচু হয়ে কি যেন করছে। কুন্তল দরজায় এসে দাঁড়াতেই রান্নাঘরের বাল্বটার আলো কেমন যেন কমে যেতে শুরু করলো। একবার জ্বলছে, একবার নিভছে, আবার কাঁপতে থাকে। একটা বিজাতীয় আষ্টে গন্ধ নাকে এসে ঝাপটা মারল কুন্তলের। গন্ধটাও চেনে, শিকার ধরার গন্ধ। বটিটা আবার রক্ত খেয়েছে। ওর বুক কেঁপে উঠল। কোনো রকমে দরজাটা ধরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি রে ঝর্ণা, তোকে তোকে আমি না আসতে বারণ করেছিলাম বিকেলে, আর তুই এভাবে আমাকে না জানিয়ে রান্না করে ঢুকে পড়েছিস? কি ব্যাপার? ঝর্ণা কোনো উত্তর দেয় না, কিন্তু শরীরটা কেঁপে ওঠে দু তিনবার, যেন নিঃশব্দে হাসছে ও। গোটা বাড়িতে একটাও আলো জ্বলছে না কেন? আর এই রান্নাঘরের আলোটাই বা কেন এমন হচ্ছে? কি রে এই ঝর্ণা, কথাখানে যাচ্ছে না? ঝর্ণা আবারও কোনো উত্তর দেয় না। শরীরের কাঁপুনিটা খানিক বেড়ে ওঠে। বুকের ভেতরটা শুকিয়ে গিয়েছে কুন্তলে। কি করছে ওখানে বসে মেয়েটা? ভয়ে ভয়ে এক পা দুপা করে রান্নাঘরের ভেতরে ঢুকে আসে কুন্তল। ঝর্ণা, কি রে, কি করছিস তুই? নিজের গলার স্বর নিজের কাছেই পিঁপড়ের মতন শোনায় কুন্তলের। সারা ঘরে কেমন যেন একটা অদ্ভুত অপ্রাকৃতিক দমবন্ধ করা পরিবেশ। পা টিপে টিপে ধীরে ধীরে বসে থাকা ঝর্ণার দিকে এগোচ্ছে কুন্তল। এমন সময় মেঝে কিসের ওপর যেন একটা পা পড়ল। থকথকে ভিজে আঠালো কিছুর উপর পড়ে পাটা হড়কে গেল খানিকটা। আর একটু হলেই পড়ে যাচ্ছিল সে।
চমকে উঠে মেঝের দিকে তাকাতেই কুন্তলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। একটা দলা পাকানো মাংসপিণ্ডের উপর পা পড়েছে তার। তার আশেপাশে চাপচাপ রক্ত ছড়ানো। মাংসপিণ্ডের সাথে লেগে থাকা খানিক চামড়ার উপর কোনো জন্তুর লোম, ছাই রঙের লোম। বাল্বটা মুমূর্ষ রোগীর হৃৎপিণ্ডের মতন ধকধক করে কেঁপে উঠল। কুন্তল একটা আর্ত চিৎকার করে পেছনে সরে এলো। সঙ্গে সঙ্গে সে শুনতে পেল রান্নাঘরের কোণ থেকে ঝর্ণা একটা বিশ্রী খসখসে কণ্ঠে খ্যা খ্যা করে হেসে উঠল। তারপর হঠাৎ করেই সে ঘুরে তাকালো কুন্তলের দিকে। কুন্তল অবাক হয়ে দেখল ঝর্ণার মুখে, হাতে সব জায়গায় লেগে রয়েছে চাপচাপ রক্ত। ঝর্ণা পেছন ঘুরে বসতেই কুন্তল অনেক কিছু একসাথে দেখতে পেল, যেগুলো দেখার জন্য হৃৎপিণ্ড বা মস্তিষ্ক কোনোটাই প্রস্তুত ছিল না। ঝর্ণার সামনে পাতা সেই আঁশবটিটা, সেটার ফলা এখন রক্তে ভিজে যাচ্ছে। ঝর্ণা ডান পায়ের তলায় চেপে ধরে রেখে দিয়েছিল একটা ছোট্ট প্রাণীর মুন্ডহীন দেহ। সেখান থেকেই মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এতক্ষণ। বটিটার আর এক পাশে পড়ে রয়েছে সেই প্রাণীটার জবাই করা মাথা। আধ বোঝা নিষ্প্রাণ চোখে প্রাণীটা যেন তাকিয়ে রয়েছে কুন্তলের দিকে। সেই বিড়ালটা, সেই ছাই রঙা বিড়ালটা, যে কুন্তলের খাওয়ার সময় জানলার শিক গলে ঘরে ঢুকে পড়ত। কুন্তল মাটিতে পড়ে গেল, চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঝর্ণা বটিটা হাতে করে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় হয়ে গিয়েছে। মানুষ নিজের চোখকে এত প্রসারিত করতে পারে? সে চোখে সাদা অংশ বলতে কিছুই নেই, পুরোটাই কুচকুচে কালো। ওর গলা দিয়ে যে শব্দগুলো বেরোলো সেটা ঝর্ণার কণ্ঠস্বর নয়, কোনো পুরুষ মানুষের। কাঠের সাথে করাত ঘষলে যেরকম কর্কশ শব্দ হয়, তেমন কণ্ঠস্বরে গম গম করে উঠল রান্নাঘর। কিরে, তোকে কাল রাতে বলেছিলাম না মুঠিটা রক্ত চাই? আমার কথা কানে নিসনি? কানে নিসনি আমার কথা? সারাদিন উপোস করে রেখেছিস, এক ফোঁটা রক্ত দিসনি। এইটুকু একটা বিড়ালের রক্তের খিদে মেটানি? রক্ত চাই, দে দে, রক্ত দে, রক্ত দে। এক লাফে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কুন্তলের একেবারে শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল ঝর্ণা। মুহূর্তের ভগ্নাংশের জন্য কুন্তল ডিগবাজি খেয়ে সরে গেল দরজার কাছে। আবার উঠে দাঁড়ালো ঝর্ণা, বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল। তোর সাথে চোখের দুধ খেলার সময় আমার নেই, আমার সাথে চালাকি করিস না। আয়, রক্ত দে, আয়। মটিটা নিয়ে দৌড়ে এলো ঝর্ণা। কুন্তলের শরীরে কোথা থেকে যেন অসীম সাহস এবং শক্তি জুগিয়ে দিল অদৃশ্য কেউ। কেউ যেন ওর কানে কানে বলে দিল প্রতিরোধ না করলে মৃত্যু অনিবার্য। কাঁপা কাঁপা হাতে শক্ত করে খপ করে ঝর্ণার হাত ধরে ফেলল। কুন্তল ঝর্ণার গায়ের ওপর লাফিয়ে উঠে বসল। প্রাণপণে ঝর্ণার হাত থেকে মটিটা ঠেকিয়ে রেখেছে কুন্তল, কেড়ে নিতে চাইছে। এমন সময় রান্নাঘরের বাল্বটা ধপ করে নিভে গেল, আর সঙ্গে সঙ্গে খ্যাচ করে একটা কোপের শব্দ উঠেই মিলিয়ে গেল। তারপর এলো পাথারি কয়েকটা গা গুলিয়ে ওঠা মাংস চামড়া কোপানোর শব্দ। তারপর সব চুপ, দোয়াতের কালির মতন অন্ধকার এবং মহাজাগতিক নৈশব্দে ঢাকা পড়ল গোটা বাড়িটা। কুন্তল, কুন্তল, কোথায় তুমি? সারা বাড়ি অন্ধকার করে রেখেছো কেন? সদর দরজায় অনেকক্ষণ দাঁড়িয়ে ডাকাডাকির পর শেষমেশ ভেতরে ঢুকে আসেন বিভাসবাবু। পাড়ায় তো লোডশেডিং হয়নি, এত অন্ধকার কেন? পকেটের থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালেন বিভাসবাবু। আরো দুবার ডাকেন, কুন্তল, কুন্তল, ঘরে আছো? কোনো সাড়া নেই।
বারান্দাটা পেরিয়ে ঘরের দিকে এগোন বিভাসবাবু। বাম পাশে রান্নাঘরের দরজাটা খোলা, সেদিকেই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ঘোরান তিনি। না ঘোরালেই বোধহয় ভালো করতেন। ফোনটা শক্ত করে ধরে থাকার কারণেই হয়তো পড়ে গেল না। বিভাসবাবুর হাত অসম্ভবভাবে কাঁপছে, চোখ বিস্ফারিত হয়ে গেল, কথা জড়িয়ে যাচ্ছে তার। এ কি কুন্তল? কুন্তল, এত কদাকার দৃশ্য নিজের 56 বছর বয়সে কোনোদিন দেখেননি বিভাসবাবু। রান্নাঘরের মেঝে রক্ত মাংস মজ্জায় থই থই করছে। মেঝেতে থেবড়ে বসে কুন্তল, ওর সামনে বিশাল বড় একটা আঁশবটি। সেই বটিতে একটা মানুষের ফর্সা হাত কেটে টুকরো টুকরো করছে সে। ঠিক যেমন মাছ বাজারে মাছওয়ালা কোনো বড় মাছকে খরিদ্দারের পছন্দ মতন পেটি গাদায় টুকরো টুকরো করে দেয়, ঠিক সেই রকম গোটা দেহটাকেই কুচি কুচি করে বটিতে কেটেছে সে। আশেপাশে ছড়িয়ে থাকা মেয়েলি লম্বা চুল, সবুজ কাঁচের চুড়ি এবং কিছু জামা কাপড়ের অংশ দেখে বিভাসবাবুর আর বুঝতে বাকি রইল না যে মানুষটা কে। ফ্ল্যাশ লাইটটা কুন্তলের মুখে পড়তেই বিভাসবাবুর দিকে ঘুরে তাকালো সে। কান অব্দি ছেঁড়া একটা চওড়া হাসি খেলে গেল তার মুখে। তারপর বলে উঠল, বিভাস কাকু, আপনি এসেছেন? কতদিন পর দেখা। আসুন আসুন, ভেতরে আসুন। বিভাসবাবুর মোবাইলটা এবার হাত থেকে পড়ে গেল। স্ক্রিন ভাঙার একটা ভোঁতা শব্দ হলেও ফ্ল্যাশটা জ্বলে আছে এখনো। পিছনের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তার। থকথক করে কাঁপছেন তিনি, চিৎকার করতে চাইছেন প্রাণপণে, কিন্তু পারছেন না। জ্বলে থাকা ফ্ল্যাশের আলোতেই দেখলেন বটিটা হাতে করে উঠে আসছে কুন্তল। কি হলো কাকু? ভয় পাচ্ছেন নাকি? এই কণ্ঠস্বর মোটেই কুন্তলের নয়। বিভাসবাবুর মনে পড়ে গেল এই বাড়িতে বিভাস কাকু বলে তাকে যে ছেলেটা ডাকত, তার নাম বাপি। হ্যাঁ, ওর মতোই অস্থির উস্কো খুস্কো লাগছে কুন্তলকে। বটিটা হাতে ঝুলিয়ে ধরে এগিয়ে আসছে সে। বিভাসবাবুর পা দুটো কেউ যেন গেঁথে দিয়েছে, কণ্ঠনালী যেন কেউ রোধ করে রেখেছে। সেই সম্বল মেঝেতে পড়ে থাকা মোবাইলটার ফ্ল্যাশটাও কোনো এক অজানা কারণে দপদপ করে উঠে নিভে গেল। বটির ফলাটা মেঝেতে ঘষা খাচ্ছে, কেবল তার গা শিউরে ওঠা শব্দটা শোনা যাচ্ছে অন্ধকারে। এতক্ষণ শুনছিলেন আকাশ গুহর লেখা গল্প আঁশবটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে